হ্যালো ফ্রেন্ডস, আশা করি সকলে ভালো আছো। তোমরা যারা চাকরির বিভিন্ন পরীক্ষা দিচ্ছ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, ডব্লিউবিসিএস, এসএসসি, পিএসসি, রেল, তাহলে দেখো ইতিহাসের আধুনিক ভারতের ইতিহাসের গভর্নর জেনারেল 1757 থেকে 1858 এই সময়কালের মধ্যে যে গভর্নর জেনারেল থেকে যে ভালো ভালো প্রশ্ন হয়, এখানে বিস্তারিত 60টা প্রশ্ন আমি তোমাদের বিস্তারিত ব্যাখ্যা করব। তোমরা একটু মনোসংযোগকারে ভিডিওটা দেখো, কারণ উত্তরগুলো অ্যানালাইসিসগুলো দরকার, কারণ তোমরা তো ডিটো হুবহু প্রশ্ন কমন পাবে না। যদি তোমাদের কনসেপ্ট জানা থাকে তাহলে প্রশ্ন কমন আসবেই আসবে। তাহলে ভিডিওটা মন দিয়ে দেখো, আর যদি ভিডিওটা বড় হয় তাহলে হাফ হাফ করে তোমরা দেখতে পারো। তাহলে চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন হলো, পলাশির যুদ্ধ কবে হয়েছিল? তাহলে দেখো পলাশির যুদ্ধ কবে হয়েছিল, খুবই সহজ। তাহলে এটা হয়ে যাবে 1-বি 1757 কত তারিখ? 23শে জুন। তাহলে পলাশি যুদ্ধ হয় 1757 23শে জুন। তাহলে কোন দিনে হয়? বৃহস্পতিবার। কোথায় হয়? নদিয়া জেলার নিকটবর্তী যেটা ভাগীরথী নদীর তীরে, ভাগীরথী নদীর তীরে পলাশির আমবাগানে। তাহলে পলাশি আমবাগানে হচ্ছে পলাশির যুদ্ধ। তাহলে এই পলাশির যুদ্ধ কার কার সাথে হয়? তাহলে একদিকে থাকে বাংলার নবাব সিরাজউদ্দৌলা, তোমরা সকলেই জানো, আর আরেক দিকে থাকে রবার্ট ক্লাইভ নেতৃত্বাধীন ইংরেজ বাহিনী। খুব সহজেই রবার্ট ক্লাইভ পরাজিত করে বাংলার নবাব সিরাজউদ্দৌলাকে। দেখো তারপরে এই সিরাজউদ্দৌলাকে কে হত্যা করে? বিভিন্ন জায়গায় পরীক্ষায় প্রশ্ন আসে, আর অবশ্যই মনে রাখবে মির্জাফরের পুত্র মিরনের নির্দেশে। কার নির্দেশে? মির্জাফরের পুত্র মিরনের নির্দেশে তার অনুচর মোহাম্মদী বেগ, তার অনুচর মোহাম্মদী বেগ সিরাজউদ্দৌলাকে হত্যা করেন। তারিখটা কত সিরাজউদ্দৌলা হত্যা? 1757 2 জুলাই। দেখো পলাশির যুদ্ধ কত তারিখ হচ্ছে? পলাশির যুদ্ধ হচ্ছে 23শে জুন, আর সিরাজউদ্দৌলা হত্যা হয় কত সালে? 1757 2 জুলাই। তাহলে অবশ্যই মনে রাখবে। চলো নেক্সট যাওয়া যাক, নেক্সট প্রশ্ন। ক্লাইভের গাধা কাকে বলা হয়? তাহলে ক্লাইভের গাধা কাকে বলা হয়? মীর জাফরকে। কেন ব্যঙ্গ করে বলা হতো ক্লাইভের গাধা? কারণ ক্লাইভের কাছে যত টাকা দাবি করতো ক্লাইভ সেই টাকাগুলো দিয়ে দিত। যাই হোক, ইংরেজদের তিনি প্রচুর টাকা দেন, আর 24 পরগনারও জমিদারি দেন, এটাও মনে রাখবে। তিনি 24 পরগনারও জমিদারি ইংরেজদের দেন। নেক্সট, বাংলার প্রথম গভর্নর জেনারেল নাম কি? তাহলে দেখো বাংলার প্রথম গভর্নর জেনারেলকে ওয়ারেন হেস্টিংস। তাহলে ওয়ারেন হেস্টিংস। আর যদি বলা হতো বাংলার প্রথম গভর্নরকে, তাহলে রবার্ট ক্লাইভ হতো। তাহলে দেখো প্রথম ছিল বাংলার প্রথম, তাহলে এই গভর্নর হচ্ছে রবার্ট ক্লাইভ। দেখো তাহলে বাংলার প্রথম গভর্নর থেকে শুরু হয়। তারপরে হচ্ছে 1773 সালে একটা আইন, রেগুলেটিং অ্যাক্ট, তাহলে সেই আইনের দ্বারা বাংলার গভর্নর হয়ে যাচ্ছে বাংলার গভর্নর জেনারেল। তাহলে প্রথম বাংলার গভর্নর জেনারেলকে ওয়ারেন হেস্টিংস। তাহলে মনে রাখবে, দেখো প্রতিটা পোস্টের নেক্সট যিনি থাকবে তিনি আগের পোস্টে শেষ। যেমন ইনি বাংলার প্রথম গভর্নর জেনারেল, তাহলে ইনি হয়ে গেলেন বাংলার শেষ গভর্নর। যদি হতো ভারতের প্রথম গভর্নর জেনারেল তাহলে হতো উইলিয়াম বেন্টিং। তাহলে আমরা দেখব শেষ পোস্ট বাংলার শেষ গভর্নর জেনারেল, তাহলে ইনি উইলিয়াম বেন্টিং। চলো তাহলে এটা হয়ে যাচ্ছে ওয়ারেন হেস্টিংস বাংলার প্রথম গভর্নর জেনারেল। নেক্সট 4 নাম্বার, পিটের ভারত শাসন আইন কত সালে পাস হয়? তাহলে দেখো এটা কত সাল হবে? 1784 সালে পিটের ভারত শাসন আইন পাস হয়। দেখো ইংল্যান্ডের প্রধানমন্ত্রীর নাম থাকে উইলিয়াম পিট। তাহলে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী উইলিয়াম পিট এই নতুন আইন প্রবর্তন করেন, যেটা তার নাম অনুসারে হয়ে যায় পিটের ভারত শাসন আইন। তাহলে দেখো এই আইনটা পরবর্তীতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি অ্যাক্ট নামে পরিচিত, এটা মনে রাখতে পারো। এই আইনটা পরবর্তীতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি অ্যাক্ট নামে পরিচিত। পরের প্রশ্ন, এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? খুবই অনেক পরীক্ষায় আসে, এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? তাহলে এটা হয়ে যাবে উইলিয়াম জোন্স। কত সালে? 1784 সালে এশিয়াটিক সোসাইটি তিনি প্রতিষ্ঠা করেন। নেক্সট 6টা, বাংলার বাংলার প্রথম নেক্সট 1770 সালে বাংলার দুর্ভিক্ষের সময় বাংলার গভর্নর কে ছিলেন? তাহলে বাংলার গভর্নর কে ছিলেন যখন 1770 সালে বাংলার দুর্ভিক্ষ, মানে 76-এ মন্বন্তর। তাহলে এই 76-এ মন্বন্তরের সময় বাংলার গভর্নর কে ছিলেন? তাহলে এটা হয়ে যাবে কাটিয়ার। তাহলে কাটিয়ার, দেখো কাটিয়ার যিনি বাংলার গভর্নর থাকে কত সাল থেকে কত সাল? তাহলে তিনি বাংলার গভর্নর থাকে 1769 থেকে 72। তাহলে 1770 সালে তিনি তাহলে বাংলার গভর্নর, যখন 76 মন্বন্তর হয়। নেক্সট
বাংলায় দ্বৈত শাসন বন্ধ করেন? তাহলে বাংলায় দ্বৈত শাসন কে বন্ধ করেন? তাহলে এটা হয়ে যাবে বাংলা দ্বৈত শাসন বন্ধ করেন হয়ে যাচ্ছে ওয়ারেন হেস্টিংস। দেখো তাহলে এই দ্বৈত শাসন কে চালু করেন? 1765 সালে রবার্ট ক্লাইভ। আর এটা কে বন্ধ করে? ওয়ারেন হেস্টিংস। কত সালে? 1772 সালে। তাহলে দুটোই মনে রাখবে। নেক্সট, 1764 সালে বক্সারের যুদ্ধ কাদের মধ্যে হয়? তাহলে দেখো এই বক্সারের যুদ্ধ যেটা হয়েছিল 1764 সালে 22শে অক্টোবর। দেখো একটা জিনিস মনে রাখো, পলাশী যুদ্ধের মাধ্যমে ইংরেজদের ক্ষমতাটা সূচনা হয়, আর ইংরেজদের ক্ষমতার আধিপত্য বিস্তার কোন যুদ্ধের মাধ্যমে হয়? সেটা হলো বক্সারের যুদ্ধ। এই প্রশ্নটা অনেক পরীক্ষায় থাকে। তাহলে দেখো এই বক্সারের যুদ্ধ হয়েছিল, একদিকে ছিল বাংলার পদচ্যুত নবাব, তখন বাংলার নবাব ছিলেন না, তিনি বাংলার পদচ্যুত নবাব কে মীর কাসিম, তার সাথে কে ছিল? অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা, তার সাথে কে ছিল? মোগল সম্রাট দ্বিতীয় শাহ আলম। তাহলে তিনজন একদিকে ছিল, তাদের তিনজনের সম্মিলিত বাহিনী, তাহলে মীর কাসিম, অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা আর হলো মোগল সম্রাট দ্বিতীয় শাহ আলম, তাদের সাথে ইংরেজদের। তাহলে দেখো এই ইংরেজদের নেতৃত্ব কে দিয়েছিল? হেক্টর মুনরো। তাহলে হেক্টর মুনরো একদিকে আমরা ধরবো। তাহলে দেখো এখানে মীর কাসিম আছে, তাহলে দেখো এখানে মীর কাসিম আছে, দ্বিতীয় শাহ আলম আছে, তাদের সাথে হেক্টর মুনরো আরেক দিকে। তাহলে এটা সহজে বি আর সি। তাহলে 8এরটা হয়েছে বি আর সি। 9এরটা, 1759 সালে বিদারার যুদ্ধে ব্রিটিশরা কাদের পরাজিত করেন? তাহলে কাদের পরাজিত করেন? এই ওলন্দাজদের, ডাচ বা ওলন্দাজদের। এই ওলন্দাজরা যারা ছিল নেদারল্যান্ডের বাসিন্দা, নেদারল্যান্ড বা হল্যান্ডের বাসিন্দা, যাদের ওলন্দাজ বলা হতো, যাদের ডাচ বলা হতো। তাহলে ডাচ বা ওলন্দাজদের ব্রিটিশরা কবে পরাজিত করেন? বিদারার যুদ্ধে 1759 সালে। নেক্সট 10 নাম্বার, ভারতে কোন ইউরোপীয় কোম্পানি সবার প্রথমে আসে? তাহলে এটা হয়ে যাবে পর্তুগিজ। দেখো একটা জিনিস এখানে তোমরা টিক্সের মাধ্যমে মনে রাখো, আগমনের ডেট। তাহলে আগমন প্রথমে দেখো আমরা দেখিনি কোম্পানি প্রতিষ্ঠার ডেট, কোম্পানি প্রতিষ্ঠা। তাহলে দেখো কোম্পানি প্রথমে প্রতিষ্ঠা করে কারা? পর্তুগিজ। কত সালে? 1498 সালে। তারপরে কারা? তারপরে ইংরেজরা, ব্রিটিশরা কত সালে? 1600 সালে। তাহলে পর্তুগিজ 1498, ইংরেজ 1600, তারপরে ডাচ কত? 1602, ডাচ হয়ে যাচ্ছে 1602। তারপরে হয়ে যাচ্ছে তোমার দিনেমার কত সালে? 1616। তারপরে হয়ে গেল তোমার ফরাসি কত? 1664। তাহলে এগুলো হলো কোম্পানির প্রতিষ্ঠা, মানে ইউরোপে বিভিন্ন কোম্পানিদের প্রতিষ্ঠার ডেট। তাহলে এইটা তারপর হলো আগমন, মানে এরা ভারতে কখন আসছে তার ডেট। তাহলে দেখো তারা আমরা আগমনের ডেটটা মনে রাখি। আগমনের ডেটটা মনে রাখবে তোমরা এই টিক্সের মাধ্যমে, পিডিইএফ। তাহলে এটা হচ্ছে আগমন। দেখো পর্তুগিজ 1498, যেটা কোম্পানি প্রতিষ্ঠার ডেট ছিল। তাহলে দেখো এখানে দেখো পিডিইএফ, তোমরা এখানে দেখছো ডাচ আগে, তাহলে ডাচ আসে ভারতে আগে 1605, তারপরে আসে ইংরেজ। যদি আমরা কোম্পানি দেখি, কোম্পানি এখানে আগে দেখলাম কি ইংরেজ 1600 সালে কোম্পানি প্রতিষ্ঠা করে, আর ডাচ কত সালে? 1602, কিন্তু ডাচ আসে আগে 1605-এ, আর ইংরেজরা আছে 1608 নাগাদ, 1608 থেকে 9 ইংরেজ। তারপরে হলো দিনেমার 1620, তারপরে ফরাসি 1668। তাহলে এরমভাবে তোমরা সিকোয়েন্সটা অবশ্যই মনে রাখবে। একটা হলো কোম্পানি আগমনের ডেট, আরেকটা হলো বিভিন্ন ইউরোপীয় কোম্পানির প্রতিষ্ঠার ডেট। চলো বিস্তারিত ব্যাখ্যা, এরকম অ্যানালাইসিসগুলো তোমরা এটা ভালো করে মনে রাখো, কারণ পরীক্ষায় যে কোনো একটা আসতে পারে। নেক্সট 11টা, পাঠশালা বন্দোবস্ত কবে চালু হয়? দেখো এই পাঠশালা বন্দোবস্ত কে চালু করে? ওয়ারেন হেস্টিংস। কত সালে? 1772 সালে। তাহলে দেখো এই পাঠশালা বন্দোবস্ত 5 বছরের জন্য চালু করে, তাই এর নাম পাঠশালা বন্দোবস্ত 1772 সালে। তাহলে এটা পরবর্তীকালে একশালা বন্দোবস্ত করেন ওয়ারেন হেস্টিংস। কত সালে? 1777 সালে। তাহলে একশালা বন্দোবস্ত কবে চালু হচ্ছে? 1777। আর এটা কি লর্ড কর্নওয়ালিস করে দিচ্ছে 10 সালা। কত সালে? 1789 থেকে 90। তাহলে 1789-তে 10 সালা ফার্স্ট বাংলা বিহার, আর 90-তে কোথায়? উড়িষ্যা। তাহলে 10 সালা হচ্ছে 1789 থেকে 90 সালে চালু কে করছেন? লর্ড কর্নওয়ালিস। তাহলে দেখো 89-তে বাংলা বিহারে করছে, আর 90-তে কোথায় করছে? উড়িষ্যা। তাহলে এটা তো হয়ে যাচ্ছে 5 সালা 1772, 1 সালা তার সাথে মনে রাখবে 1777, আর 10 সালা হলো কত? 1789 থেকে 90। চলো নেক্সট, রেগুলেটিং অ্যাক্ট কত সালে পাস হয়? খুবই জনপ্রিয় প্রশ্ন, 12টা। 1773 সালে রেগুলেটিং অ্যাক্ট পাস হয় ইংল্যান্ডের প্রধানমন্ত্রী লর্ড নর্থের উদ্যোগে। কার উদ্যোগে? লর্ড নর্থের উদ্যোগে ব্রিটিশ পার্লামেন্টে পাস হয় 1773 সালে রেগুলেটিং অ্যাক্ট। আর এই রেগুলেটিং অ্যাক্ট 1773 থেকে 1784, মানে 11 বছর
এটা কার্যকরী ছিল। পরবর্তীকালে আমরা দেখি পিটের ভারত শাসন আইন আসে। চলো নেক্সট, ভারতের প্রথম সনদ আইন কবে সনদ আইন প্রবর্তন হয়? তাহলে দেখো সনদ আইন যাকে আমরা বলছি চার্টার অ্যাক্ট, অনেকে এটা চার্টার অ্যাক্ট নামে তোমরা পরিচিত। তাহলে এই চার্টার অ্যাক্ট যাকে বলা হচ্ছে সনদ আইন, তাহলে ভারতে প্রথম সনদ আইন কত সালে? 1793 সালে। দেখো এই সনদ আইন কেন 20 বছরের জন্য ইংরেজদের ভারতে একচেটিয়া ব্যবসায়ের অধিকার দেওয়া হয়েছিল, কারণ এরাই শুধু একচেটিয়া ব্যবসা করবে। তাহলে এই সনদ আইন এই জন্য 20 বছর অন্তর অন্তর আসতো, 20 বছর পর পর। তাহলে দেখো প্রথম সনদ আইন যে প্রথম চার্টার অ্যাক্ট আমরা জানি যেটা কত সাল? 1793। তাহলে যদি দ্বিতীয় সনদ আইন বা দ্বিতীয় চার্টার অ্যাক্ট কত সাল? 1813। তৃতীয় হলে 1833, আর চতুর্থ হলে 1853। আর এই যে 1853 দেখলে এইটাই হলো শেষ চার্টার অ্যাক্ট। তাহলে প্রথম সনদ আইন হয়ে যাচ্ছে 93, তার সাথে তোমরা এই 4টা চার্টার অ্যাক্ট এটাও একটু মাথায় রাখবে। চলো নেক্সট, অধীনতামূলক মিত্রতা নীতি কে প্রবর্তন করেন? তাহলে অধীনতামূলক মিত্রতা নীতি কে প্রবর্তন করেন? দেখো এই প্রশ্নটাও বিভিন্ন পরীক্ষায় দেয়। অধীনতামূলক মিত্রতা নীতি যেটা লর্ড ওয়েলেসলি কত সালে? 1798 সালে তিনি প্রবর্তন করেন। দেখো তাহলে এই অধীনতামূলক মিত্রতা নীতি কী ছিল যেটা লর্ড ওয়েলেসলি প্রবর্তন করেছিল বা ব্রিটিশদের সাম্রাজ্য বিস্তারের জন্য? তাহলে দেখো এটা ধরো আমাদের ম্যাপ। তাহলে দেখো এখানে বিভিন্ন স্টেট। তাহলে দেখো যদি বলা হয় এই একটা স্টেট, ধরো এই যে মাঝখানে একটা স্টেট, এই স্টেটকে বলা হচ্ছে তোমরা যদি অধীনতামূলক মিত্রতা নীতি নাও তাহলে তোমাদের কী কী সুবিধা দেওয়া হবে? যদি ধরো তোমাদের পাশের এই যে স্টেট দেখতে পাচ্ছ অন্য রাজ্য, যদি এই রাজ্যগুলো আক্রমণ করে তখন আমরা সুরক্ষিত দিব, মানে ব্রিটিশরা তারা সুরক্ষিত প্রদান করবে। বা ধরো যদি বিদেশ থেকে যদি অন্য কোনো শক্তি আক্রমণ করে, তখন তো নেপোলিয়ানের খুব দাপট চলছিল, তাই নেপোলিয়ানকে ভয় পেত ইংরেজরা। তাহলে বিভিন্ন বিদেশি শক্তি বা বিভিন্ন দেশীয় শক্তি যদি আক্রমণ করে তোমার রাজ্যকে, তাহলে আমরা সুরক্ষা দেব। কিন্তু শর্ত, এই শর্তটাই খারাপ ছিল। কি শর্ত ছিল? শর্তটা ছিল এই যে তোমাদের দেশীয় রাজ্যে যে সৈন্যবাহিনী থাকবে সেগুলো কাদের থাকবে? আমাদের থাকবে, কিন্তু তার যাবতীয় খরচ কারা বহন করবে? এই দেশীয় রাজ্য বহন করবে। আর আরেকটা জিনিস, তোমার দেশীয় রাজ্যের মধ্যে একজন ব্রিটিশ রেসিডেন্ট থাকবে। তাহলে দেখো এইটাই তো খারাপ জিনিস। এই ব্রিটিশ রেসিডেন্ট যে থাকবে তার অনুপস্থিতিতে বা তার অনুমতি ছাড়া এই ধরো বিভিন্ন স্টেট বা বিভিন্ন দেশের সাথে তুমি কোনো যুদ্ধ বা শান্তি বা সন্ধি কোনো কিছু করা যাবে না। যাই হোক, তাহলে এক প্রকার কী হচ্ছে, বিভিন্ন রাজ্যগুলোকে তার আন্ডারে করে দেওয়া, মানে ব্রিটিশদের আন্ডারে করে দেওয়া। তাহলে এটাই হলো অধীনতামূলক মিত্রতা নীতি, যেটা লর্ড ওয়েলেসলি 1798 সালে তিনি চালু করেন। নেক্সট, এলাহাবাদের সন্ধি কাদের মধ্যে হয়? তাহলে দেখো এলাহাবাদের সন্ধি তোমরা অবশ্যই মনে রাখবে একটা ভালোভাবে, যে আমরা দেখি বক্সারের যুদ্ধ 1764 সালে হচ্ছে, সেখানে মীর কাসিম, সুজাউদ্দৌলা আর মোগল সম্রাট দ্বিতীয় শাহ আলম থাকে। তাহলে দেখো ওখানে মীর কাসিম বাদ দিয়ে দেবে, তাহলে আর বাকি যে দুজন থাকে তাহলে তাদের সাথে হচ্ছে এলাহাবাদের সন্ধি। তাহলে কারা কারা থাকে? সহজেই রবার্ট ক্লাইভ আর সুজাউদ্দৌলা, যিনি অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা, আরেকজন থাকেন মোগল সম্রাট দ্বিতীয় শাহ আলম। তাহলে দেখো এই দুজনের সাথে এলাহাবাদের সন্ধি হয়। তাহলে এটা ডি হয়ে যাচ্ছে, কারণ এলাহাবাদে প্রথম সন্ধি হচ্ছে রবার্ট ক্লাইভ আর সুজাউদ্দৌলার সাথে, আর দ্বিতীয় সন্ধি হচ্ছে মোগল সম্রাট দ্বিতীয় শাহ আলমের সাথে। তাহলে 1765 সালে এলাহাবাদের সন্ধি হচ্ছে, এটা হবে ডি। নেক্সট 16টা, আমিনি কমিশন কবে গঠিত হয়? তাহলে দেখো আমিনি কমিশন কবে গঠিত হয়? 1776 সালে। তাহলে ওয়ারেন হেস্টিংস রাজস্ব সংক্রান্ত তথ্য সংগ্রহের জন্য তিনি কি করেন? একটা কমিশন গঠন করেন, তার নাম হলো আমিনি কমিশন। 17টা, সলবাই সন্ধি কত সালে হয়? তাহলে সলবাই সন্ধি কত সালে হয়? এটা হয়ে যাবে 1782। তাহলে দেখো আমরা জানি প্রথম ইঙ্গো মারাঠা যুদ্ধ কত সালে হয়? প্রথম ইঙ্গো মারাঠা, দেখো ইঙ্গো মানে হলো ইংরেজ, তাহলে ইংরেজদের সাথে মারাঠা যুদ্ধ। তাহলে এখানে প্রথম ইঙ্গো মারাঠা যুদ্ধ হচ্ছে 1775 থেকে কত সাল? 1782 সাল। তাহলে দেখো এই প্রথম ইঙ্গো মারাঠা যুদ্ধ 1775 সালে হচ্ছে, সেটা কোন সন্ধির দ্বারা? সুরাটের সন্ধির দ্বারা শুরু হচ্ছে, আর শেষ হচ্ছে কোন সন্ধির দ্বারা? 1782 সালে সলবাই সন্ধি দ্বারা। তাহলে বুঝতে পারলে, তাহলে প্রথম ইঙ্গো মারাঠা যুদ্ধে যে অবসান হচ্ছে 1782 সালে, সেটা হলো সলবাই সন্ধি দ্বারা। নেক্সট 18টা, কলকাতা 17টা তো বলা হয়ে গেছে। নেক্সট 18টা, কলকাতায় সুপ্রিম কোর্ট প্রথম প্রতিষ্ঠা হয়। তাহলে কত সালে প্রতিষ্ঠা হয়? 1774 সালে। তাহলে আমরা জানি 1773 সালে যেটা একটা রেগুলেটিং অ্যাক্ট, তার দ্বারা কলকাতায় কী হচ্ছে? সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা হচ্ছে। আর এই সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন? তাহলে প্রথম প্রধান বিচারপতি ছিলেন স্যার এলিজা ইম্পে। তাহলে সুপ্রিম কোর্ট যেটা প্রতিষ্ঠা হচ্ছে 1774 সালে,
তাহলে কলকাতা সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি কে? স্যার এলিজা ইম্পে। নেক্সট, হিকির বেঙ্গল গ্যাজেট কবে প্রকাশিত হয়? তাহলে কবে প্রকাশিত হয়? 19টা হয়েছে বি, 1780 সালে। তাহলে দেখো আমরা যে ভারতের প্রথম সংবাদপত্র যেটা জেমস অগাস্টাস হিকি চালু করেন সেটা হলো বেঙ্গল গ্যাজেট, যেটাকে বলা হচ্ছে হিকির বেঙ্গল গ্যাজেট। তাহলে 1780 সালে প্রথম সংবাদপত্র, ভারতের প্রথম সংবাদপত্র যেটা হলো বেঙ্গল গ্যাজেট প্রকাশিত হচ্ছে 1780 সালে। নেক্সট, 20টা সরকারি কোষাগার মুর্শিদাবাদ থেকে কলকাতায় স্থানান্তর হয় কার সময়? তাহলে কার সময় হচ্ছে এটা? এটা হয়ে যাবে ওয়ারেন হেস্টিংস। 20টা হচ্ছে সি, ওয়ারেন হেস্টিংস। নেক্সট, 21টা চিরস্থায়ী বন্দোবস্ত কবে প্রবর্তন হয়? তাহলে কবে প্রবর্তন হচ্ছে? আমরা জানি যেটা দেখলাম 10 সালা, 1789 কত সালে প্রবর্তন হচ্ছে? 90 সালে। তাহলে লর্ড কর্নওয়ালিস যেটা চালু করেছিলেন এই 10 সালা, এটাকে তিনি করে দিচ্ছেন চিরস্থায়ী বন্দোবস্ত। কত সালে? 1793 সালে 22শে মার্চ। মাসটা মনে রাখবে, 1793 সালে 22শে মার্চ। তাহলে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন হচ্ছে। তাহলে দেখো এই চিরস্থায়ী বন্দোবস্ত কাদের সাথে করতো? জমিদারদের সাথে, জমিদারদের সাথে সরাসরি করতো। তাহলে দেখো জমিদারদের সাথে সরাসরি করতো। তাহলে এই জমিদার নিত ধরো কত পার্সেন্ট নিত? 10%, 100%-এর মধ্যে। আর সরকার কত পার্সেন্ট নিতেন? 90% নিতেন। তাহলে এই চিরস্থায়ী বন্দোবস্ত কোথায় কোথায় চালু হয়? বাংলা, বিহার, উড়িষ্যা, 3টে জায়গা মনে রাখবে, বাংলা, বিহার, উড়িষ্যা। কিন্তু আমরা পরবর্তীকালে দেখি বারাণসী, উত্তর পশ্চিম প্রদেশ, আরও মাদ্রাজ প্রেসিডেন্সি বিভিন্ন জায়গায় দেখা যায়, কিন্তু মেন প্রথম চালু হয়েছিল কোথায় কোথায়? বাংলা, বিহার, উড়িষ্যা। আর এই চিরস্থায়ী বন্দোবস্তে কোন আইন ছিল তোমরা বলো? তাহলে কোন আইন ছিল? সূর্যাস্ত আইন। দেখো এটা অনেকেই অনেক কিছু জানো, তাও তোমরা রিভিশন করতে পারো। সূর্যাস্ত আইন, কারণ একটা নির্দিষ্ট সূর্য অস্ত যাওয়ার আগে জমিদারদের বকেয়া রাজস্ব দিতে হতো। যদি ওই ডেটে না দিতে পারতো তাহলে সেই জমিটা কী হতো? আরেকটা জমিদারদের কাছে নিলাম হয়ে যেত। তাহলে পরীক্ষা আসে সূর্যাস্ত আইন কোন আইনের সাথে জড়িত? এই চিরস্থায়ী বন্দোবস্তের সাথে জড়িত। নেক্সট, 22টা কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা হয়। তাহলে কলকাতা মাদ্রাসা কত সালে? 1781 সালে। কে প্রতিষ্ঠা করেন? ওয়ারেন হেস্টিংস। তিনি অর্থ সাহায্য করেন আর তার উদ্যোগেই তিনি এই কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা হচ্ছে। আর এই পরবর্তীকালে কলকাতা এই ক্যালকাটা মাদ্রাসা কি নামে পরিচিত হয়? যেটা হয় আলিয়া বিশ্ববিদ্যালয় নামে পরিচিত, এই ক্যালকাটা বিশ্ববিদ্যালয়। নেক্সট, বেসিনের সন্ধি হয়। তাহলে কত সালে বেসিনের সন্ধি হয়? তাহলে 1802 সালে বেসিনের সন্ধি হয়। মারাঠা পেশোয়া দ্বিতীয় বাজিরাও আর লর্ড ওয়েলেসলির মধ্যে হচ্ছে এই বেসিনের সন্ধি। তাহলে মারাঠা পেশোয়া কার? দ্বিতীয় বাজিরাও। তাহলে দেখো এই মারাঠা পেশোয়া দ্বিতীয় বাজিরাও যিনি এই বেসিনের চুক্তির মাধ্যমে কি করছে? অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করছে। যে অধীনতামূলক মিত্রতা নীতি লর্ড ওয়েলেসলি চালু করেছিল। তাহলে দেখো এই লর্ড ওয়েলেসলি যেটা চালু করলো, তাহলে সেটাই মারাঠা পেশোয়া বেসিনের সন্ধির মাধ্যমে তিনি এই অধীনতামূলক মিত্রতা নীতিটা গ্রহণ করছে। যাই হোক, তাহলে আমরা দেখছি যে এই অধীনতামূলক মিত্রতা নীতি যে গ্রহণ করছে বেসিনের সন্ধির মাধ্যমে, আর এর ফলে কি হচ্ছে? দ্বিতীয় ইঙ্গ মারাঠা যুদ্ধের সূত্রপাত হয়। তাহলে দ্বিতীয় ইঙ্গ মারাঠা যে যুদ্ধ শুরু হচ্ছে বা যুদ্ধের ক্ষেত্র তৈরি হচ্ছে এই বেসিনের সন্ধির মাধ্যমে। তাহলে তাহলে জিনিসটা ক্লিয়ার। দেখো নেক্সট, 24টা সগলির সন্ধি হয়। তাহলে দেখো এই সগলির সন্ধি তাহলে কত সালে হয়? 1816 সালে। তাহলে দেখো এই সগলির সন্ধি কোন যুদ্ধের ফলে হয়? প্রথম ইঙ্গ নেপাল যুদ্ধ একটাই হয় 1814 থেকে 16। তাহলে ইঙ্গ নেপাল যুদ্ধ অবসান হচ্ছে 1816 সালে। সেটা কোন সন্ধির মাধ্যমে? সগলির সন্ধির দ্বারা। তাহলে এই আমরা দেখলাম এই ইঙ্গ নেপাল যুদ্ধ যেটা 14 থেকে 16 হচ্ছে। তাহলে ইংরেজদের সঙ্গে কার হচ্ছে? গোর্খাদের, মানে নেপালি গোর্খাদের হচ্ছে। এই গোর্খাদের সেনাপতি কে ছিল? অমর সিং থাপা। তার মধ্যে যুদ্ধ হচ্ছে, সেটা হচ্ছে আমাদের তাহলে ইঙ্গ নেপাল যুদ্ধ। তাহলে শেষে আমরা দেখছি 1816 সালে এই সগলি সন্ধি দ্বারা অমর সিং থাপার সাথে ইংরেজ পক্ষের কে ছিল? ডেভিড অক্টারলোনি। তাহলে ডেভিড অক্টারলোনির মধ্যে এই সগলি সন্ধি হচ্ছে। আর এই সগলি সন্ধি দ্বারা সিকিমে তো কী হচ্ছে? গোর্খা আধিপত্য খর্ব হয়ে যাচ্ছে, ইংরেজদের আধিপত্য বিস্তার হচ্ছে, গোর্খাদের আধিপত্যটা সিকিম এলাকায় খর্ব হচ্ছে। আর নেপালের রাজধানী কাঠমান্ডুতে একজন ব্রিটিশ রেসিডেন্ট রাখা হয়। কোথায় রাখা হচ্ছে? নেপালের রাজধানী কাঠমান্ডুতে। তাহলে দেখো তাদের আন্ডারে করে নেওয়া হচ্ছে। নেক্সট, দ্বিতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ হয়। তাহলে দেখো দ্বিতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ তাহলে কত সালে হয়? দ্বিতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ তাহলে দেখো দ্বিতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ হচ্ছে 1780 থেকে 84। 1780 থেকে 84। দেখো তাহলে আমরা দেখি 4টা ইঙ্গ মহীশূর যুদ্ধ হয়। তাহলে প্রথমটা যদি হতো তাহলে 1767 থেকে 69।
তাহলে প্রথম ইঙ্গ মহীশূর যুদ্ধের সময় মহীশূরের শাসক কে ছিল? হায়দার আলী। তাহলে 1767 থেকে 69 হচ্ছে প্রথম ইঙ্গ মহীশূর যুদ্ধ। তাহলে সেখানে কোন সন্ধি দ্বারা অবসান হয়? 69-এ মাদ্রাজের সন্ধি দ্বারা অবসান হচ্ছে। আর এই যে দ্বিতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ, তাহলে এখানে 1780 থেকে 84, আমরা তো প্রশ্ন উত্তর দেখলাম। তাহলে এই 84 সালে কোন সন্ধি দ্বারা অবসান হচ্ছে? ম্যাঙ্গালোরের সন্ধি, ম্যাঙ্গালোরের সন্ধি দ্বারা। তাহলে আরেকটা দেখো তৃতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ, দেখো অপশানগুলোতেই আছে 1790 থেকে 92, আর 92 কোন সন্ধি দ্বারা হচ্ছে? শ্রীরঙ্গপত্তনমের সন্ধি দ্বারা অবসান হয়। আর চতুর্থ ইঙ্গ মহীশূর যুদ্ধ 1799, এটাই ছিল শেষ, যেখানে টিপু সুলতানের মৃত্যু হয়। দেখো প্রথমটা শাসক ছিল কে? হায়দার আলী মহীশূরের। দ্বিতীয়টা কে ছিল? হায়দার আলী, কিন্তু 1782 সালে আমরা দেখি কর্কট রোগে মারা যায় যুদ্ধ চলাকালীন। তারপরে ওনার ছেলে টিপু সুলতান নেতৃত্ব গ্রহণ করে। আর এই 90-92 তো শুধু টিপু সুলতান, আর লাস্টেরটাই তো শুধু টিপু সুলতান। তাহলে বুঝতে পারলে। নেক্সট, তৃতীয় ইঙ্গ মারাঠা যুদ্ধ কবে হয়? তাহলে ইংরেজদের সাথে মারাঠা যুদ্ধ কবে হয়? 1817 থেকে 18। তাহলে দেখো আমরা দেখে নিই প্রথম ইঙ্গ মারাঠা, যেটা আমরা দেখেছিলাম 1775 থেকে 82। দ্বিতীয়টা কোনটা? 1803 থেকে 5। দেখো তিনটে ইঙ্গ মারাঠা মনে রাখবে, প্রথম হচ্ছে 75 থেকে 82, দ্বিতীয় হচ্ছে 1803 থেকে 5, আর তৃতীয় কত সালে হয়? 1817 থেকে 18। আর এই তৃতীয় ইঙ্গ মারাঠা যুদ্ধকে জানো তো পিণ্ডারি যুদ্ধ বলা হয়। কেন? কারণ পিণ্ডারি দস্যুদের দমন করার জন্য এই যুদ্ধটা শুরু হয়। পিণ্ডারি দস্যু কারা ছিল? যারা মারাঠা এলাকায় যারা লুটপাট করতো, পাহাড়ি এলাকায় থাকতো। দেখো আর এরা কি করতো? এরা তো যুদ্ধের সময় মারাঠাদের সাথে থাকতো, এদের যুদ্ধের সময় ভাড়া করা হতো, আর বাকি সময় এরা কী করতো? এরা লুটপাট করতো। যাই হোক, তাহলে এখানে ব্রিটিশদের প্রচুর পরিমাণে লুটপাট করা শুরু হয়। যখন এটা পেশোয়াদের জানানো হয়, পেশোয়াকে, যে কোনো ব্যবস্থা নিন পিণ্ডারিদের বিরুদ্ধে, কিন্তু তিনি কোনো ব্যবস্থা নেননি। তাহলে এই পিণ্ডারি দস্যুদের দমন করার জন্য তৃতীয় ইঙ্গ মারাঠা যুদ্ধ শুরু হচ্ছে। যাই হোক, তাহলে এই যুদ্ধকে এই জন্য আমরা বলছি পিণ্ডারি যুদ্ধ। তাহলে তিনটা ইঙ্গ মারাঠা যুদ্ধ মনে রাখবে ডেটটা, আর এটা তো হয়ে যাচ্ছে 17 থেকে 18। নেক্সট 27, খর্দার যুদ্ধ। খর্দার যুদ্ধ কবে হয়? 1795 সালে হয় খর্দার যুদ্ধ। তাহলে দেখো এই খর্দার যুদ্ধ কি হচ্ছে? মারাঠা কাকে পরাজিত করছে? হায়দ্রাবাদের নিজামকে। নিজাম মানে হায়দ্রাবাদের শাসক। তাহলে মারাঠা কাদের পরাজিত করছে? হায়দ্রাবাদের নিজামকে। আর এই সময় বাংলার গভর্নর জেনারেল কে ছিলেন? জন শোর। এই দেখো এই জন শোর এই যুদ্ধে তিনি কী নীতি নিয়েছিলেন? না হস্তক্ষেপ নীতি। এই জন্য তাকে না হস্তক্ষেপ নীতির জনক বলা হয়। তাহলে অহস্তক্ষেপ নীতি বা না হস্তক্ষেপ নীতির জনক কাকে বলা হচ্ছে? এই জন শোরকে। কারণ জন শোর কী করেছিল? এই যুদ্ধে কোনো হস্তক্ষেপ কোনো দিকে কোনো পক্ষে নেয়নি, মানে কোনো হস্তক্ষেপ তিনি করেননি। যাই হোক, আশা করি বুঝতে পারলে। নেক্সট, ভারতীয় সিভিল সার্ভিসের জনক কাকে বলা হয়? 28, ভারতের সিভিল সার্ভিসের জনক কাকে বলা হয়? খুবই পপুলার প্রশ্ন, লর্ড কর্নওয়ালিসকে বলা হচ্ছে ভারতীয় সিভিল সার্ভিসের জনক। তার সাথে এটাও মনে রাখবে নতুন পুলিশ ব্যবস্থার জন্য কাকে বলা হয়? এই লর্ড কর্নওয়ালিসকে। নেক্সট 29, অমৃতসরের সন্ধি হয়। তাহলে অমৃতসরের সন্ধি কত সালে হয়? 1809 সালে হয়। কার সাথে কাদের মধ্যে হয়? লর্ড মিন্টোর দূত। লর্ড মিন্টোর দূত তখন থাকে লর্ড মিন্টো। তাহলে লর্ড মিন্টোর দূত মানে বাংলার গভর্নর জেনারেল থাকে লর্ড মিন্টো। তাহলে লর্ড মিন্টোর দূত চার্লস মেটকাফের সাথে রঞ্জিত সিংয়ের, লর্ড মিন্টোর দূত চার্লস মেটকাফের সাথে রঞ্জিত সিংয়ের অমৃতসরের সন্ধি হয় কত সালে? 1809 সালে। নেক্সট, অধীনতামূলক নীতি স্বাক্ষর করেন প্রথম কোন দেশীয় রাজ্য? 30। তাহলে দেখো 30 প্রশ্নটা আমরা যেটা দেখলাম, অধীনতামূলক নীতি কে স্বাক্ষর করেন? লর্ড ওয়েলেসলি 1798 সালে। তাহলে প্রথম কে এই নীতিটা গ্রহণ করছেন? তাহলে হায়দ্রাবাদের নিজাম। তাহলে হায়দ্রাবাদের নিজাম কত সালে? 1798 সালের 1 সেপ্টেম্বর তিনি এই নীতিটা গ্রহণ করছেন। তাহলে প্রথম এটা মনে রাখবে। 31, ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি একচেটিয়া বাণিজ্যের অবসান কোন চার্টার অ্যাক্টের দ্বারা? প্রচুর পরীক্ষা আসে 31-এর প্রশ্নটা। তাহলে এটা কোন চার্টার অ্যাক্টের দ্বারা? 1813 চার্টার অ্যাক্টের দ্বারা। তাহলে দেখো একচেটিয়া বাণিজ্য, তাহলে ইংরেজদের একচেটিয়া বাণিজ্য মানে আরও যে লন্ডনে বিভিন্ন মানে ইংল্যান্ডের বিভিন্ন কোম্পানি তারাও বাণিজ্য করতে পারবে। শুধু একমাত্র সেখানকার মানে এখানে যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাণিজ্য করছে এরাই শুধু একচেটিয়া বাণিজ্য করতে পারবে না, আরও কোম্পানি বাণিজ্য করতে পারবে। তাহলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি একচেটিয়া বাণিজ্য অবসান হচ্ছে 1813। কিন্তু দেখো চা আর চীন দেশের সাথে চায়ের সাথে মানে এই চা প্রোডাক্টের সাথে আর চীন দেশটা আলাদা, তখনও কিন্তু তাদের একচেটে বাণিজ্য ছিল। এবার দেখো পরীক্ষা আসে, তাহলে চা ও চীন দেশ এইটারও একচেটে বাণিজ্যের অবসান হচ্ছে, তাহলে কোন অ্যাক্টের দ্বারা? তাহলে সেটা হয়ে যেত 1833-এর চার্টার অ্যাক্ট।
মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি সম্পূর্ণরূপে একচেটে বাণিজ্যের অবসান যদি বলা হয়, প্রশ্ন যদি সম্পূর্ণরূপে দেয় তাহলে হয়ে যাচ্ছে ওটা 1833। মনে রাখবে সেটা হচ্ছে 1833। আর আমরা জানি যে 1813 চার্টার অ্যাক্ট তো খুবই ইম্পর্টেন্ট, শিক্ষাক্ষেত্রে 1 লক্ষ টাকা ব্যয়ের নির্দেশ দেওয়া হচ্ছে। আরেকটা, খ্রিস্টান মিশনারিরা ভারতে প্রবেশ করার অনুমতি পাচ্ছে। নেক্সট 32, রাওতারি বন্দোবস্ত কে প্রবর্তন করেন? তাহলে কে প্রবর্তন করছেন? টমাস মুনরো, যিনি ছিলেন মাদ্রাজের গভর্নর। কত সালে? 1820 সালে। তাহলে দেখো এই রাওতারি ব্যবস্থা, রায়ত মানে কি? কৃষক। তাহলে এই এমন একটা ব্যবস্থা যেখানে ইংরেজরা সরাসরি কৃষকের সাথে বন্দোবস্ত করেন। দেখো তাহলে যেটা জমিদারি বন্দোবস্ত বা চিরস্থায়ী, সেটা ছিল কাদের সাথে? সেটা ছিল জমিদারদের সাথে। মানে দেখো এখানে ইংরেজ দায়িত্ব দিল জমিদার, আর জমিদাররা কি করবে? কৃষকের কাছে ট্যাক্স কালেক্ট করবে। আর রাওতারিতে কি হচ্ছে? ইংরেজরা সরাসরি কৃষকের কাছ থেকে, মানে মাঝখানে কোনো জমিদার নেই। তাহলে দেখো এই রাওতারি বন্দোবস্ত যেটা 1820 সালে টমাস মুনরো চালু করছেন, টমাস মুনরো রাওতারি বন্দোবস্তটা চালু করছে। কোথায় চালু করছেন? মাদ্রাজ, বোম্বাই প্রেসিডেন্সি। তাহলে রাওতারি বন্দোবস্ত কোথায় কোথায় সেই জায়গাগুলো মনে রাখবে। মাদ্রাজ, বোম্বাই প্রেসিডেন্সি, আসাম, কুর্গ প্রভিন্স, কুর্গ। এই কুর্গ কোথায় বলো তো? কর্ণাটকে, বর্তমানে যেটা কর্ণাটকের মধ্যে। তাহলে রাওতারি বন্দর সেই জায়গায়। কিন্তু আরেকটা নাম আসে যার নাম হলো ক্যাপ্টেন রিড। তিনি 1792 সালে বরামল অঞ্চলে ফার্স্ট টাইম এটা ইমপ্লিমেন্ট করে। 1792 সালে বরামল অঞ্চলে ক্যাপ্টেন রিড তিনি প্রথম এটা সেখানে ইমপ্লিমেন্ট করেন। তাহলে আশা করি ক্লিয়ার, বুঝতে পারলে। নেক্সট, স্বর্গে জন্মগত গভর্নর জেনারেল কাকে বলা হয়? তাহলে কাকে বলা হয়? রবার্ট ক্লাইভকে বলা হয়। তার সাথে আরেকটা মনে রাখতে পারো, এই রবার্ট ক্লাইভ যিনি কি করেছিলেন? আত্মহত্যা করেছিলেন। তাহলে তিনি আত্মহত্যা করেছিলেন। নেক্সট 34, সংবাদপত্রের মুক্তিদাতা কাকে বলা হয়? তাহলে কাকে বলা হয়? চার্লস মেটকাপকে। তাহলে এই চার্লস মেটকাপ যিনি ছিলেন বাংলার গভর্নর জেনারেল, ভারতের গভর্নর জেনারেল হবে। তাহলে কত সালে? 1835 থেকে 36 সাল। কিন্তু দেখো আমরা জানি প্রথম গভর্নর জেনারেলকে লর্ড উইলিয়াম বেন্টিং। তাহলে এই লর্ড উইলিয়াম বেন্টিংয়ের পরে তিনি ছিলেন কার্যনির্বাহী গভর্নর জেনারেল 1835 থেকে 36। তাহলে সেই সময় তিনি কি করেছিলেন? ভারতীয় প্রেসের উপর কিছু নিষেধাজ্ঞা ছিলেন, সেই নিষেধাজ্ঞাগুলো বিলুপ্ত করে প্রেস অ্যাক্ট চালু করেন। তাহলে এই যে ভারতীয় সংবাদপত্রের উপর যে বিধিনিষেধ ছিল সেগুলি তিনি কি করছেন? প্রত্যাহার। তাই তাকে কি বলা হচ্ছে? সংবাদপত্রের মুক্তিদাতা বা লিবারেটর অফ দ্য প্রেস। নেক্সট 35, প্রথম ইঙ্গ ব্রহ্মযুদ্ধ। তাহলে প্রথম ইঙ্গ ব্রহ্ম, দেখো ব্রহ্ম মানে হলো বার্মা, যারা হলো মায়ানমার। তাহলে মায়ানমার, বার্মা, তাদের সাথে ইংরেজদের যুদ্ধ কবে হচ্ছে? তাহলে দেখো প্রথম ইঙ্গ ব্রহ্মযুদ্ধ হচ্ছে 24 থেকে 26। আর এই 26-এ কোন সন্ধি দ্বারা বন্ধ হচ্ছে? ইয়ান দাবুর সন্ধি। মনে রাখবে, ইয়ান দাবুর সন্ধি দ্বারা প্রথম ইঙ্গ ব্রহ্মযুদ্ধ অবসান হয়। আর দেখো 3টা ইঙ্গ ব্রহ্মযুদ্ধ, দ্বিতীয়টা হয় 1852, তৃতীয়টা কত? 1885, বা কোনো জায়গায় 1885 থেকে 86 পাবে। তাহলে 3টা ইঙ্গ ব্রহ্মযুদ্ধ, অবশ্যই 3টা ডেট মনে রাখবে। নেক্সট, মহলারি বন্দোবস্ত প্রবর্তন হয়। তাহলে দেখো 36, মহলারি বন্দোবস্ত কবে প্রবর্তন হয়? তাহলে এটা হয়ে যাচ্ছে, দেখো রাওতারি 1820 ছিল, মহলারি কত? 1822 হয়ে যাবে। 36-এরটা হয়ে যাচ্ছে সি, 1822 মহলারি বন্দোবস্ত। তাহলে এই মহলারি বন্দোবস্ত কে প্রবর্তন করছেন? হল্ট ম্যাকেঞ্জি। তাহলে হল্ট ম্যাকেঞ্জি 1822 সালে সপ্তম আইন মানে রেগুলেশন 7, এই রেগুলেশন 7-এর মাধ্যমে সপ্তম রেগুলেশন জারি করে মহলারি বন্দোবস্ত প্রবর্তন করে। তাহলে দেখো এই মহলারি বন্দোবস্ত কোন কোন এলাকায় ছিল? আমরা রাওতারি দেখলাম, চিরস্থায়ী দেখলাম। তাহলে এই মহলারি বন্দোবস্ত ছিল গাঙ্গেয় উপত্যকা, উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ, মধ্যপ্রদেশ, পাঞ্জাব, মধ্য ভারত, আগ্রা। তাহলে এইসব এলাকায় এই মহলারি বন্দোবস্ত। আরেকটা জিনিস দেখো, এই মহলারি বন্দোবস্ত যেটা আমরা পরবর্তীকালে দেখি, লর্ড উইলিয়াম বেন্টিং এই মহলারি বন্দোবস্তকে আরও সম্প্রসারিত করেন, 30 বছরের জন্য আরও সম্প্রসারিত করেন। তাহলে সেটা লর্ড বেন্টিং কোন রেগুলেশন জারি করে? নবম রেগুলেশন। আমরা দেখলাম সপ্তম রেগুলেশন আইন জারি করে হল্ট ম্যাকেঞ্জি প্রবর্তন করছেন, সেটা নবম রেগুলেশন আইন জারি করে যেটা বেন্টিং আরও কার্যকর করছেন। আর এই কার্যকর করার দায়িত্ব কাকে দিচ্ছে? মার্টিন বাট। কিছুদিন আগে যেটা মার্টিন বাট মেবি মধ্যপ্রদেশ, সেটা আমি অ্যানালাইসিস করেছিলাম। এই মার্টিন বাটকে কী বলা হচ্ছে? উত্তর ভারতের ভূমি সংস্কারের জনক। সেটাও মনে রাখবে, মার্টিন বাটকে বলা হচ্ছে উত্তর ভারতের ভূমি সংস্কারের জনক।
চলো নেক্সট 37 ব্যারাকপুরে সিপাহী বিদ্রোহ হয়। তাহলে এই ব্যারাকপুরে সিপাহী বিদ্রোহ কবে হয়? 1824 সালে হয়। তার সাথে আরেকটা মনে রাখবে, দেখো ভেলোরে সিপাহী বিদ্রোহ 1806 সালে আমরা দেখি ভেলোরে সিপাহী বিদ্রোহ। নেক্সট 38 সতীদাহ প্রথা রদ হয়। তাহলে সতীদাহ প্রথা রদ কত সালে হচ্ছে? 1829 সালে 4ই ডিসেম্বর। তাহলে 1829 সালে 4ই ডিসেম্বর রাজা রামমোহন রায়ের প্রচেষ্টায় লর্ড উইলিয়াম বেন্টিং, তাহলে দেখো ডেটটা মনে রাখবে, 1829 সালে 4ই ডিসেম্বর লর্ড উইলিয়াম বেন্টিং কার প্রচেষ্টায়? রাজা রামমোহন রায়ের প্রচেষ্টায়। তাহলে এই সতীদাহ প্রথা প্রবর্তন করছেন কত নম্বর রেগুলেশনের মাধ্যমে? 7 নম্বর রেগুলেশন আইন জারি করে। চলো নেক্সট কোল বিদ্রোহ হয়। তাহলে এই কোল বিদ্রোহ, তাহলে কোল বিদ্রোহ কবে হচ্ছে? কোল বিদ্রোহ হচ্ছে 1831 থেকে 32। দেখো এই কোল বিদ্রোহের লিডারকে নামগুলো মনে রাখবে, বুদ্ধু ভগত, জোয়া ভগত, ঝিন্দ্রায় মানকি, আরেকটা সুই মুন্ডা। বুদ্ধু ভগত, জোয়া ভগত, ঝিন্দ্রায় মানকি, আরেকটা হলো সুই মুন্ডা। নেক্সট মেকলে মিনিটস কত সালে প্রকাশিত হয়? তাহলে মেকলে মিনিটস কত সালে প্রকাশিত হয়? 1835 সালে। আর এই মেকলে মিনিট দেখো শিক্ষা সংক্রান্ত একটি প্রতিবেদন পেশ করেন আইন সচিব এই মেকলে। তাহলে শিক্ষা সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেন, এটাই হলো মেকলে মিনিট, যেটা 1835 সালে প্রবর্তন করে। দেখো এর পাশাপাশি আরেকটা নীতি দিয়েছিলেন এই মেকলে, যেটা হলো চুয়ে পড়ার নীতি, ডাউনওয়ার্ড ফিল্ট্রেশন থিওরি। চুয়ে পড়া নীতি কি? দেখো চুয়ে পড়া নীতিটা বলা হচ্ছে যে শিক্ষাটা দিবে উচ্চবিত্তদের, যারা আপার ক্লাস শিক্ষাটা তাদের দিলেই হবে, আর এদের থেকে শিক্ষাটা চলে যাবে কাদের দিকে? নিম্নবিত্তদের দিকে, নিম্ন সম্প্রদায় মানুষের মধ্যে। তাহলে উচ্চ সম্প্রদায় মানুষের মধ্যে শিক্ষা দাও, এমনি অটোমেটিক চলে যাচ্ছে নিম্নবিত্ত মানুষদের মধ্যে শিক্ষা, ওদেরকে শিক্ষা দেওয়ার প্রয়োজন নেই। তাহলে যেমন একটা জল চুয়ে গড়ে যায়, সেরকমই তাহলে এই নীতিটাই ছিল চুয়ে পড়ার নীতি। নেক্সট 41 কলকাতায় মেডিকেল কলেজ স্থাপন করেন কে? তাহলে কে স্থাপন করছেন? লর্ড উইলিয়াম বেন্টিং। কত সালে? 1835 সালে। তাহলে এই কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ কে ছিলেন? তাহলে প্রথম অধ্যক্ষ কে ছিলেন? জোসেফ ব্রামলি। তাহলে প্রথম অধ্যক্ষ ছিলেন জোসেফ ব্রামলি। নেক্সট 42 প্রথম ইঙ্গো আফগান যুদ্ধ। দেখো ইঙ্গো আফগান, এবার আফগানিস্তানের মধ্যে ইংরেজদের সাথে আফগানিস্তান। তাহলে প্রথম হচ্ছে 1839 থেকে 42, আর যদি দ্বিতীয় হতো দেখো 1878 থেকে 80, আর তৃতীয় হলে 1919। দেখো তিনটে ইঙ্গো আফগান অপশনে দিয়ে দেওয়া আছে। তাহলে প্রথম, তাহলে আমরা যেটা উত্তর দেখছি 39 থেকে 42, আর দ্বিতীয় হবে 1878 থেকে 80, দ্বিতীয় হচ্ছে 1878 থেকে 80, আর তৃতীয় হয়ে যাচ্ছে 1919। তাহলে তিনটা ইঙ্গো আফগান যুদ্ধ। নেক্সট 43 শিখ সাম্রাজ্য স্থাপনে যাকে নায়ক বলা হচ্ছে, অখিল ভাই একটা শিখ সাম্রাজ্য স্থাপন করেছে যে রঞ্জিত সিং। এই রঞ্জিত সিংয়ের মৃত্যু কত সালে হচ্ছে? আমরা যার বিখ্যাত একটা দেখলাম অমৃতসরের সন্ধি, তাহলে রঞ্জিত সিংয়ের মৃত্যু হচ্ছে 1839 সালে। তাহলে হয়ে যাচ্ছে 43টা হয়ে যাচ্ছে সি। 44 ভারতের শেষ গভর্নর জেনারেল নাম কি? তাহলে কি হয়ে যাচ্ছে ভারতের শেষ গভর্নর জন্য? ক্যানিং। দেখো এই ক্যানিংই হয়ে যাচ্ছে ব্রিটিশ ভারতের প্রথম ভাইসরয়। তাহলে তার লাস্ট পোস্টে দেখো এই ক্যানিংই হবে। তাহলে এই ক্যানিং তাহলে ভারতের শেষ গভর্নর জেনারেল ছিলেন। নেক্সট কলকাতা, বোম্বে ও মাদ্রাজে 3টি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়। তাহলে 3টে বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠা হচ্ছে? 1857 সালে। দেখো এর আগে ছিল 1854 সালে উডের ডেসপ্যাচ। তাহলে এই উডের ডেসপ্যাচ দ্বারা 1857 সালে তাহলে কি হচ্ছে? 3টা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হচ্ছে, কলকাতা, বোম্বে, মাদ্রাজ, এই 3 জায়গায় 3টা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হচ্ছে। নেক্সট ইংরেজ রঞ্জিত সিং ও শাহ সুজার মধ্যে ত্রিপাক্ষিক মৈত্রী চুক্তি স্বাক্ষরিত হয়। তাহলে এই ত্রিপাক্ষিক মুক্তি চুক্তি কত সালে হচ্ছে? 1838 সালে। দেখো তাহলে এই 3 জনের মধ্যে হচ্ছে, ইংরেজদের মধ্যে রঞ্জিত সিং আর শাহ সুজা। দেখো তাহলে কি কেন হচ্ছিল? আফগানিস্তানে আমির নাম ছিল দোস্ত মোহাম্মদ। তাহলে আফগানিস্তানে আমির দোস্ত মোহাম্মদের বিরুদ্ধে ইংরেজরা, তারপরে রঞ্জিত সিং আর শাহ সুজা, এই 3 জন মিলে একটা চুক্তি করছে। নেক্সট 47 দাসপ্রথার অবসান করেন কোন গভর্নর জেনারেল? দেখো দাসপ্রথা অবসান হচ্ছে 1843। তাহলে কে করছে? তাহলে অ্যালেন বোরো। দেখো তাহলে কত নম্বর অ্যাক্টের মাধ্যমে? অ্যাক্ট 5। এটাও মনে রাখবে অ্যাক্ট 5। যেমন আমরা দেখলাম সতীদাহ প্রথা 17 নম্বর রেগুলেশন, তাহলে এটা হলো 5 নম্বর অ্যাক্ট এই দাসপ্রথা। নেক্সট সিন্ধু প্রদেশ ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করেন। তাহলে দেখো সিন্ধু প্রদেশ ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত কত সালে হচ্ছে? 1843 সালে এই সিন্ধু প্রদেশ ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হচ্ছে। তাহলে কার সময় হচ্ছে? অ্যালেন বোরোর সময়।
তাহলে কে করেন? ব্রিটিশদের নেতৃত্ব কে দিয়েছিলেন? চার্লস নেপিয়ার। দেখো নেতৃত্ব দিয়েছিল কিন্তু চার্লস নেপিয়ার, আমাদের কোশ্চেন কিন্তু সেটা নেই কিন্তু অপশানে, আমাদের এখানে দিচ্ছে মানে এরকম ধরে নিচ্ছে যে এই সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন। তাহলে আমাদের অ্যালেন বরোর সময় হচ্ছে, এই জন্য আমরা উত্তরটা অ্যালেন বরো। কিন্তু কে এটাকে দখল করছে? ব্রিটিশদের মধ্যে লিডার চার্লস নেপিয়ার। চার্লস নেপিয়ার তার নেতৃত্বে হচ্ছে 1843 সালে। দেখো নেক্সট, দ্বিতীয় ইঙ্গ শিখ যুদ্ধ শুরু হয়। তাহলে এই দ্বিতীয় ইঙ্গ শিখ যুদ্ধ কবে হচ্ছে? 1848 থেকে 49 সালে। আর এই 49 সালেই কি হচ্ছে? 1849 সালে শিখটাও দখল করে নিচ্ছে, শিখ সাম্রাজ্য, যেটা পাঞ্জাবটাও দখল হয়ে যাচ্ছে ইংরেজদের। নেক্সট, আধুনিক পাঞ্জাবের জনক। দেখো আরেকটা যদি দেখো দুটো ইঙ্গ শিখ, শিখদের সাথে দুটোই যুদ্ধ হয়েছিল, একটা প্রথম ইঙ্গ শিখ আর একটা দ্বিতীয় ইঙ্গ শিখ। তাহলে প্রথম ইঙ্গ শিখ হলে 1845 থেকে 46, আর 46-এ কোন সন্ধি দ্বারা অবসান হচ্ছে? লাহোরের সন্ধি। তাহলে প্রথম ইঙ্গ শিখ যুদ্ধ হচ্ছে 1845 থেকে 1846, আর দ্বিতীয় হচ্ছে কত সালে? 1848 থেকে 49, আর এই সময় তো লর্ড ডালহৌসি ছিল। নেক্সট, আধুনিক পাঞ্জাবের জনক কাকে বলা হয়? তাহলে কাকে বলা হয়? এই লর্ড ডালহৌসি। কেন? কারণ তিনিই তো এই পাঞ্জাবটা দখল করছে, শিখদের পরাজিত করছে, কারণ এটা শেষ যুদ্ধ শিখদের, যেটা আগের প্রশ্ন দেখলে। তাহলে এই জন্য আধুনিক পাঞ্জাবের জনক বলা হচ্ছে লর্ড ডালহৌসি। চলো এবার নেক্সট 51, আইসিএস পরীক্ষায় প্রতিযোগিতামূলক পরীক্ষার সূচনা করেন। তাহলে কে সূচনা করেন? তাহলে এটা হয়ে যাচ্ছে ডালহৌসি। তাহলে এটা হয়ে যাচ্ছে ডালহৌসি। দেখো কত সালে? 1853 সালে। তাহলে 1853 সালে প্রতিযোগিতামূলক পরীক্ষা সূচনা হচ্ছে। আইসিএস পরীক্ষায় প্রতিযোগিতামূলক পরীক্ষার সূচনা এই লর্ড ডালহৌসি করছে কত সালে? 1853 সালে। নেক্সট 1852, ভারতীয় শিক্ষা ব্যবস্থার ম্যাগনা কার্টা কাকে বলা হয়? তাহলে দেখো এই ভারতীয় এখানে দেখো স্পেলিং ভুল আছে, এটা হয়ে যাবে উডের ডেসপ্যাচ। তাহলে দেখো এই উডের ডেসপ্যাচকে বলা হচ্ছে ভারতীয় শিক্ষা ব্যবস্থায় ম্যাগনা কার্টা। দেখো ম্যাগনা কার্টা মানে কি? মহান অধিকার, যেটা একটা ল্যাটিন ওয়ার্ড, মানে একটা বড় লেভেলের অধিকার পাওয়া। তাহলে দেখো আমাদের শিক্ষার ক্ষেত্রে ম্যাগনা কার্টা বলছে উডের ডেসপ্যাচকে, যেটা 1854 সালে প্রকাশিত হয়েছিল। তাহলে তাকে আমরা বলছি উডের ডেসপ্যাচ। আচ্ছা যদি বলো তো ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ম্যাগনা কার্টা কাকে বলা হয়? তাহলে সেটা কাকে বলা হচ্ছে? ফারুক সিয়ারের ফরমান। কত সাল? 1717 সাল। দেখো ফারুক সিয়ার ফরমান একটা বড় লেভেলের সুবিধা পেয়েছিল, তারা ফ্রি ট্রেড দস্তক পেয়েছিল, তাই ইস্ট ইন্ডিয়া কোম্পানি ম্যাগনা কার্টা বলা হচ্ছে ফারুক সিয়ার ফরমানকে। দেখো এবার আমরা অপশানগুলো কিছু দেখি। হান্টার কমিশন, এটা কত সালে? 1882 সালে রিপনের আমলে শিক্ষায় আসে হান্টার কমিশন। আর আরেকটা হান্টার কমিশন জানি আমরা, যেটা কোনটা? জালিয়ানওয়ালাবাগ ঘটনা তদন্তের জন্য, যেটা আসে 1919 সালে, আর এটা তো শিক্ষা হলে 1882। বিশ্ববিদ্যালয় কমিশন, এটা কোনটা বলো তো? বিশ্ববিদ্যালয় কমিশন। দেখো এটা অপশানটা একটা স্পেলিং ভুল আছে, ওয়ার্দা পদ্মা, এটা তো হয়ে যাচ্ছে উডের ডেসপ্যাচ, যেটা উত্তর। বিশ্ববিদ্যালয় কমিশন, যেটাকে আমরা বলছি র্যালে কমিশন, 1902 সালে লর্ড কার্জন আমলে পাস হয় র্যালে কমিশন, যেটা 1904-এ কী হচ্ছে? ভারতীয় বিশ্ববিদ্যালয় আইন। যাই হোক চলো নেক্সট, সিমলাকে গ্রীষ্মকালীন রাজধানী কে করেন? তাহলে সিমলাকে গ্রীষ্মকালীন রাজধানী কে করেন? লর্ড ডালহৌসি। সপ্তবল্লভ নীতি কত সালে প্রবর্তন হয়? তাহলে কত সালে? 1848। তাহলে দেখো এই সপ্তবিলোপ নীতি যেটা লর্ড ডালহৌসি প্রবর্তন করেছিল, মানে হচ্ছে যে রাজ্যে রাজা বা রানীর দত্তক মানে পুত্র থাকবে না, সেই রাজ্য গ্রাস করা হবে, মানে দত্তক পুত্র কোনোভাবে গ্রহণ করা হবে না। যাই হোক তাহলে এই সপ্তবিলোপ নীতি 1848 সালে লর্ড ডালহৌসি প্রবর্তন করেন। আর এর প্রথম মানে কোন রাজ্য নিয়েছিল? যে পরের প্রশ্ন আছে, সপ্তবিলোপ নীতির প্রথম শিকার হয় কোন দেশীয় রাজ্য? তাহলে হলো মহারাষ্ট্রের সাতারা। তাহলে এটা হয়ে যাচ্ছে 55 বি, সাতারা। নেক্সট 56, নতুন পোস্ট অফিস অ্যাক্ট পাস হয়। তাহলে কত সালে? 1854 সালে। কে করেন? লর্ড ডালহৌসি। ডাক টিকিট প্রবর্তন করেন, পোস্টের স্ট্যাম্প প্রবর্তন করেন, তাহলে তিনি নতুন পোস্ট অফিস অ্যাক্ট পাস করছেন 1854 সালে। ডালহৌসি দেখো খুব ভালো কাজ করেন। পিডাব্লিউডিও তিনি চালু করেছিলেন 1854 সালে, পিডাব্লিউডি, পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট। নেক্সট সাঁওতাল বিদ্রোহ হয় 57, কোন ডেটে? 1850 থেকে 56। তাহলে সাঁওতাল বিদ্রোহকে আমরা কি বলি? হুল বিদ্রোহ বলা হয় এই সাঁওতাল বিদ্রোহকে, যার নেতা ছিলেন সিধু কানু, চাঁদ ও ভৈরব, দুই ভাই চাঁদ ও ভৈরব, এরাও ছিলেন। সিধু কানু তো তোমরা জানোই, কালো প্রামাণিক, তাহলে এরা ছিলেন এই সাঁওতাল বিদ্রোহের নেতা। তাহলে এই সাঁওতাল বিদ্রোহকে হুল বিদ্রোহ বলা হচ্ছে 1855 থেকে 56। আর সাঁওতাল বিদ্রোহের প্রতীক কী ছিল বলো তো? শাল গাছের ডাল। নেক্সট ঠগীদস্যু দমন করা হয় কোন গভর্নরের আমলে? তাহলে কার আমলে? বেন্টিং আমলে। তাহলে বেন্টিংয়ের আমলে বেন্টিং কাকে দিয়ে ঠগীদস্যু দমন করেন? কর্নেল স্লিম্যান।
তাহলে স্লিম্যানের নেতৃত্বে ঠগীদস্যু দমন হয়। নেক্সট 59, ডালহৌসি আমলে ভারতে প্রথম টেলিগ্রাফ লাইন। তো এই ডালহৌসি আমরা তো সকলেই জানি, তাকে ভারতের রেল ব্যবস্থা জনক বলা হচ্ছে, যিনি প্রথম ভারতে রেল লাইন স্থাপন করেন। তাহলে দেখো এই ডালহৌসি ভারতে প্রথম টেলিগ্রাফ লাইনও স্থাপন করেন। কোথা থেকে কোথার মধ্যে? কলকাতা ও আগ্রার মধ্যে। তাহলে এটা হয়ে যাচ্ছে বি, 59-এর বি। 60, লাস্ট প্রশ্ন, এবার শেষ। বিধবা বিবাহ আইন পাস হয়। তাহলে বিধবা বিবাহ আইন পাস হয় কত? 1856। কত নাম্বার রেগুলেশন? 15 নম্বর রেগুলেশন আইনের মাধ্যমে। কার প্রচেষ্টা হয়েছিল এটা? বিদ্যাসাগরের প্রচেষ্টা। দেখো তাহলে এটা লর্ড ডালহৌসি তিনি ড্রাফট তৈরি করেছিলেন এই বিধবা বিবাহ আইনে, আর কে পাস করেছিলেন বা কার্যকর করেছিলেন সেটা হলেন ক্যানিং। এই বিধবা বিবাহ আইনটা কার্যকর করেছিলেন বা পাস করেছিলেন ক্যানিং, আর প্রথম ড্রাফট করেছিলেন লর্ড ডালহৌসি। এটা অনেক জায়গায় ভুল থাকে, কিন্তু তোমরা এটা ভালোভাবে কনসেপ্ট বুঝে কিন্তু এটা বুঝতে হবে। তাহলে চলো আজকের প্রশ্ন এতটাই, 60টা প্রশ্ন। এরপর আরও নানান চ্যাপ্টার ওয়াইজ বা বিভিন্ন টপিক ইম্পর্টেন্ট যেটা তোমাদের বিভিন্ন পরীক্ষা আসে আমি অবশ্যই চ্যানেলে দেবো, কিন্তু তোমরা সাপোর্ট করো। আর যারা চ্যানেল নতুন তারা অবশ্যই যারা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। তোমরা যতটা সাপোর্ট করবে আমি তোমাদের সেরকমভাবে গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে তোমাদের সাহায্য করবে, অথেন্টিক ইনফরমেশন। আমি কোনো টাইম নষ্ট করি না, আমি বিস্তারিত ব্যাখ্যা করি। আর যদি কোনো প্রশ্নের উত্তর তোমাদের যদি আরও বিস্তারিত জানা থাকে কিছু কনসেপ্ট, তোমরা অবশ্যই কমেন্ট করতে পারো, কারণ যত চর্চা করবে তত তোমাদের জ্ঞান বাড়বে। আর অবশ্যই যদি কোনো প্রশ্নের উত্তর ভুল হয় তোমরা অবশ্যই কমেন্ট করবে। আর অবশ্যই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।